এখানে ডিভোর্সের কথা কেন উঠছে? কারণ আপনি চান আমাকে ডিভোর্স দিতে। শুধু আমি? আলো কিছুটা সময় নিয়ে বলল, হুম, আমিও। আধার কিছুক্ষণ চুপ থেকে জানতে চাইল, তুমি কি সত্যিই ডিভোর্স চাও? আলো কি জবাব দিবে বুঝতে পারল না, কারণ সে এখন চায় না ডিভোর্স হোক তাদের মধ্যে। সে তো ওই ছোট্ট সংসারটা করতে চায়। কিন্তু কিন্তু এই মানুষটা যে তাকে চায় না, তাহলে সে কিভাবে একা সংসার সামলাবে? যেখানে নেই কোনো ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সেখানে আদৌ কোনো সংসার টিকে? হুম, মোটেও না। আলো জোরে শ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, ঠিক আছে। অতঃপর রুম জুড়ে পিনপতন নীরবতা ছেয়ে গেল। আধার দু চোখ বুজে এক সময় সমস্ত নীরবতা ভেঙে শান্ত গলায় জানতে চাইল, ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও কেন এই বিয়ে করলে? আলোর ভুরু কুঁচকে গেল। সে ঝাঁঝালো কণ্ঠে বলল, ভালোবাসার মানুষ যদি থাকতো তাহলে আর আপনাকে বিয়ে করতাম না। আর যাই হোক, বেইমান নই আমি। ভালো না বাসলেও ভালোবাসার কদর করতে জানি। আধার চট করে চোখ মেলে তাকায়, কৌতূহল কণ্ঠে শুধায়, ওই দিন ফুল কে পাঠিয়েছিল? কে আবার? আমার বোন ছায়া পাঠিয়েছে। ও জানে তার আপু ঠিক কতটা ফুল পছন্দ করে। আরও মাঝে মধ্যেই আমাকে সারপ্রাইজ দেয়। শুধু ও না, আমার খচ্চর বন্ধু মহলের সদস্যরাও। তবে তারা এখনও জানে না আপনি আমার স্বামী। না হলে এতদিনে আপনাদের বাড়িতেও হামলা দিত। আধা ঠোঁট কামড়ে কিছু একটা ভাবতে লাগলো। পরক্ষণে বলল, তার মানে বলতে চাচ্ছ তুমি কখনো প্রেম করনি, তাই তো? আলো চোখ দুটো বুজে ঘুমু ঘুমু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমি যদি প্রেম করতাম তাহলে কখনোই ভালোবাসার মানুষ বর্তিত অন্য কাউকে বিয়ে করতাম না। কিন্তু আপনি হঠাৎ করে আমার প্রেম কাহিনী নিয়ে বললেন কেন বলুন তো? হুম, কিছু না, ঘুমাও। আপনি কি প্রেম করে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে আছেন স্যার? প্রেম কিংবা ভালোবাসা এসবের কোনোটাতে বিশ্বাসী নই আমি। এগুলো কেবল ধ্বংস করতেই জানে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসের নাম হলো এই ভালোবাসা। ভালোবাসা নামক অসুখ, যার এক রূপ সুখ হলেও দ্বিতীয় রূপটা চরম অভিশাপ। একটা জলজন্ত হাসিখুশি মানুষকে কিভাবে নিমিষে জীবন্ত লাশে পরিণত করা যায়, সেটাই ভালোবাসার আগুনকে না দেখলে জানতামই না। জীবনে আর যাই করো, কখনো কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না। নয়তো এই প্রেমের দহনে একদিন নিঃশেষ হয়ে যাবে তুমি সহ, তোমার পুরো অস্তিত্ব। আলো মনোযোগ সহকারে কথাগুলো শুনে প্রত্যুত্তরে বলল, ভালোবাসা কোনো অভিশাপ নয় স্যার, বরং খুব সুন্দর। এটা যেমন কাউকে মেরে ফেলতে পারে, ঠিক তেমনি কাউকে দিতে পারে নতুন জীবন। সব কিছুরই ভালো মন্দ দুটো দিক থাকে। এক জীবনে যদি সবকিছু পেয়েই যায়, তবে আর কিসের আফসোস থাকবে? কিছু মানুষ অতি সুখে নিজের সৃষ্টিকর্তাকেই ভুলে বসে, অথচ বিপদ এলে সর্বপ্রথম তাকেই স্মরণ করি আমরা। জীবন মানেই তো দুঃখ সুখ মিলে স্যার। হাজারো সুখের মাঝেও কিছুটা বেদনা থাকা দরকার, যা আমাদের সবসময় না পাওয়ার আফসোসটা মনে করিয়ে দেবে। আই উইশ আপনার মরুভূমির ন্যায় রুক্ষ জীবনে কোনো একদিন বৃষ্টির শীতল ধারার মতো প্রশান্তির প্রেম নেমে আসুক। সেদিন আপনি বুঝবেন আসল ভালোবাসার মানে কি এবং এর স্বাদ কেমন। খুব ভোরবেলা উঠে আধার সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় খানবাড়ির উদ্দেশ্যে। আলো তখনও ঘুমেছিল। নামাজ আদায় করে একটু শুয়েছিল, তখনই আবার ঘুমের দেশে হারিয়ে যায়। তাদের এখান থেকে ভার্সিটি খুব বেশি দূরে না, 2-2.5 ঘন্টার মতো রাস্তা। তবে শ্বশুর বাড়িটা একটু দূরেই, ওখান থেকে ভার্সিটি ঘন্টাখানেকের মতো দূরত্ব। প্রাইভেট কার ইউজ করলে কম সময়ের মধ্যেই পৌঁছানো যায়, যদি রাস্তায় জ্যাম না থাকে তবে। সকাল 10টার দিকে ঘুম থেকে ওঠার পর যখন জানতে পারল আধার স্যার চলে গিয়েছে, তখন একটু হলেও আলোর মনটা বিষাদে ভরে যায়। আহ, সে মানুষটাকে দেখতে পারল না। আলো মনে মনে তাচ্ছিল্য হেসে খাবার খেতে বসে। পরীক্ষার আগে আর সে ভার্সিটিতে যাবে না, একেবারে পরীক্ষার দিনই হাজির হবে।
বন্ধু মহলকেও এই বিষয়ে জানানো হয়েছে, তারাও যায় না, বরং নিজ নিজ বাড়িতে মনোযোগ সহকারে লেখাপড়া করছে এবং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাদের মেসেঞ্জারে একটা গ্রুপ রয়েছে, সেখানেই মাঝে মধ্যে ভিডিও কলে সবাই মিলে গ্রুপ শেয়ারই করে। এটা কি হলো? তুমি মাংস কেড়ে নিলে কেন মা? আমি খাবো না। বড় মেয়ের কথা শুনে মিসেস আলিয়া রহমান অন্য একটি বলে মুরগির মাংস তুলে দিয়ে বলেন, তোমার না হাঁসের মাংসে অ্যালার্জি আছে? তাহলে কোন শরম ওইটা আবার খেতে চাও? আলো মুখ ভেঙচিয়ে বলো, ওটা আমার প্রিয় খাবার। দুনিয়ায় যত রকমের খাবার তোমার জন্য নিষিদ্ধ রয়েছে, সেগুলোই তোমার প্রিয় খাবার, তাই না? হুম, তাই। মুখোমুখি তর্ক না করে যেগুলো দিয়েছি ওগুলো চুপচাপ খাও। আলো হতাশ হয়ে পরোটা টুকরো ছিঁড়ে মাংসের ঝোলে ডুবিয়ে মুখ দিতে দিতে জানতে চাইল, স্যার নাস্তা করেছিলেন? হুম। আমাকে ডাকলে না কেন? ছায়া ডেকেছিল তোমায়, কিন্তু তুমি নাক ডেকে আরামসে ঘুমাচ্ছিলে, তাই আর বিরক্ত করেনি। আলু আর কিছু না বলে চুপচাপ নাস্তা করতে থাকলো। সবাই অনেক আগেই নাস্তা করে যে যার মতো কাজে চলে গিয়েছে। ছায়া মায়া স্কুল কলেজ গিয়েছে আর রোহিত ভাই মেঘলা আপুকে ড্রপ করতে গিয়েছে কক্সবাজার। রাতে ঝড় বৃষ্টির জন্য যেতে পারেনি মেয়েটা, তাই সকালে রওনা দিয়েছে। নীলিমা রহমান আলোর প্লেটে আরও দুটো গরম গরম পরোটা দিয়ে পাশের চেয়ার টেনে বসলেন। তারপর সবজি তুলে দিয়ে ধীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো মামনি? আলো খেতে খেতে বলল, কেন, কি হবে? না মানে, আমাদের কোথাও একটা কিছু ঠিক লাগছে না। ঠিক থাকার মতো কিছু হয়েছে? তোমরা জানো সবটা, অথচ না জানার ভান করছো। হ্যাঁ মানছি, তোমাদের বিয়েটা আর ৫ জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আর কোনো সম্পর্কই একদম হুট করে হয় না। সব কিছুই ঠিক হওয়ার জন্য একটু হলেও তো সময় লাগবে। চাচি, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাচ্ছ, আর বুঝতে চাইও না। শুধু এইটুকু জেনে রেখো, কিছু কিছু এমন সম্পর্ক রয়েছে যেটা কখনোই স্বাভাবিক হওয়ার নয়। সেখানে আমরা কেউই একে অপরকে পছন্দ করি না, আর আমাদের অনাকাঙ্ক্ষিত সম্পর্কের বাঁধন খুব শীঘ্রই ছিঁড়তে চলেছে, সেটার জন্য প্রস্তুত থেকো। এ কথা বলে আলো আর খাবার না খেয়ে উঠে গেল। তার কেন জানি সবকিছু গোলমেলে হয়ে গেছে। কিছুতেই স্বস্তি শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে এই বুঝি দমটা আটকে আসবে। অন্যদিকে মেয়েটার কথা শুনে যাকে বেশ চিন্তিত দেখা গেল। আলিয়া রহমান বিচলিত কণ্ঠে বলেন, আমার বড় মেয়ের বুঝি আর সংসার করা হলো না আপা? নীলিমা রহমান আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, চিন্তা করিস না, কিচ্ছু হবে না, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর খুব শীঘ্রই আমাদের মেয়েটারও একটা সুখের সংসার হবে, ইনশাআল্লাহ। বাপের বাড়ি থেকে তহমিনা খান অনেক আগেই ফিরেছেন। শ্বশুর বাড়িতে এসে যখন জানতে পারে তার বড় বৌমা বাপের বাড়িতে গিয়েছে এবং বেশ কিছুদিন ওখানেই থাকবে, সেটা নিয়ে ওনার শ্বশুর মশাইয়ের সাথে হালকা কথা কাটাকাটি হয়। সোবাহান খান সাফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি যদি বাপের বাড়িতে গিয়ে থাকতে পারে, তাহলে নাতবউ তার বাড়িতে থাকতে পারবে না কেন? বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে নিজের বাবার বাড়ির সবাই পর হয়ে গেছে। সোবাহান খান কখনোই চান না মেয়েটা বন্দি জীবন পার করুক। তিনি যথাসম্ভব মেয়েটাকে মুক্ত পাখির মতো রাখতে চান, কারণ তিনি ওই মেয়েটাকে শুধু বাড়ির বউ মনে করেন না, নিজের নাতনির মতোই ভালোবাসেন এবং স্নেহ করেন। তহমিনা খান যখন শ্বশুরের কথার যুক্তির সাথে পেরে উঠলেন না, তখন তিনি আধারের কাছে গিয়েছিলেন। বাড়ির বউ কেন এতদিন বাহিরে থাকবে? তারপরও তিনি খবর পেয়েছেন আলো তার কাজিনদের সঙ্গে কক্সবাজার গিয়েছে। এটা নিয়ে তিনি ভীষণ নারাজ। এখন যদি মেয়েটার হাত পায়ে লাগাম না টানা হয়, তাহলে তাদের সংসার দুদিন পর রসাতলে যাবে। আধার চুপচাপ ছোট মায়ের করা অভিযোগগুলো শুনছিল। সর্বশেষ সে শুধু এটুকুই বলে, মেয়েটার যখন মন চাইবে তখন এখানে আসবে। সে এই বিষয় নিয়ে কখনো জোরাজুরি করবে না,
আর না অহেতুক নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবে। মেয়েটা থাক না, এতে সমস্যা কোথায়? দাদা নাতির জবাব মোটেও পছন্দ হয়নি তহমিনা খানের। তবে তিনি আর কিছু না বলে চুপচাপ সবটা হজম করে নেন। সময় এলে তিনিও এই মেয়েটার আসল রূপ সবার সামনে নিয়ে এসে তবেই ছাড়বেন। নয়তো তিনিও খানবাড়ির বউ নয়। আধার আজ একটা ক্লাস শেষ করে ভার্সিটি থেকে ছুটি নিয়ে চলে এসেছে। বাড়িতে বসে থেকেই সব কাজ কমপ্লিট করবে। পরন্তু দুপুরবেলা ছাদে ওয়ার্কআউটে পুশ আপ করতে আদার। নিয়মিত শরীরচর্চা করা সম্ভব না হলেও সপ্তাহে ২-১ বার করার চেষ্টা করে। সে আবার নিজের ফিটনেস নিয়ে বেশ সচেতন। বয়স ৩০-এর দোরগোড়ায় পৌঁছালেও দেখে মনে হয় না। আচ্ছা, ওই মেয়েটার বয়স কত হবে? তার জানা মতে ২০ মেবি। আদার 100 বার পুশ আপ করে ঘামার্ত শরীর নিয়ে উঠে দাঁড়ায়। পরনে শুধু ট্রাউজার ও কালো সেন্টু গেঞ্জি, যেটা গৌরব বর্ণের সুঠাম দেহে একদম নিখুঁতভাবে লেপ্টে আছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ হারিয়েছে। সে বোতল থেকে এক নিঃশ্বাসে পানি খেয়ে দরজার দিকে আর চোখে তাকায়। আজকাল আর কাউকে দরজার আড়ালে লুকিয়ে থাকতে দেখা যায় না। নয়তো একজন প্রায়শই লুকিয়ে লুকিয়ে তার এক্সারসাইজ করা দেখত। একবার তো হাতে নাতে চোরকে ধরেও ছিল। ওই দিন কড়া রোদ্দুরের মাঝে ৫০ বার কান ধরে উঠবাস করিয়ে নিয়েছিল। ভেবেছিল আর এমনটা করবে না, কিন্তু বেহায়া মেয়েটা বারবার এমনটাই করবে। আর সেও একসময় সবকিছু দেখেও না দেখার ভান করে নিজের কাজ করত। কারণ ওই মেয়েটাকে কিছু বলা মানে কলা গাছকে বলা একই কাজ। আধার তপ্ত শ্বাস ছাড়ল। আজ মনটা বড়ই অস্থির তার। কোনো কিছুতেই মন বসছে না। হুট করে এমনটা কেন হচ্ছে সেটাও বুঝতে পারছে না। আধার আবারও পানি খেয়ে সামনে ফিরতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। তাদের সামনের বিল্ডিংয়ের ছাদে দুজন মেয়ে হাঁ করে দাঁড়িয়ে আছে। তাকে দেখে লাজে লজ্জায় মরে যাচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? দুজন মেয়ের মধ্য থেকে একজন মিষ্টি সুরে বলে উঠল। আধার দোলনা থেকে তোয়ালে নিয়ে ধীর কণ্ঠে আওড়ায়, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। ব্যাস, এতটুকু বলেই আধার আর না দাঁড়িয়ে হনহন করে ছাদ থেকে চলে গেল। আর মেয়েটার মন কিছুটা খারাপও হলো বটে। তবে সেটা মুখে প্রকাশ করল না, কারণ তারা জানে এই মানুষটা কেমন আর কতটা গম্ভীর্য। আধার রুমে এসে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে টি-শার্ট জড়িয়ে সোফায় বসল। তখন শেফালি চাচি এসে এক মগ কফি দিয়ে গেলেন। ২ উরুর উপর ল্যাপটপ রেখে চোখে রিডিং গ্লাস পরে কোয়েশ্চেন পেপারগুলো রিসিক দিতে লাগলো। এর মাঝে কিছু একটা মনে হতেই সে নিজের ফোনটা নিয়ে কাউকে একটা কল দিল। কয়েক মিনিট পর অপর প্রান্ত থেকে কল রিসিভ হতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, হোয়াটসঅ্যাপে একটা নাম্বার পাঠিয়েছি, ওটার পুরো ডিটেলস চাই আমার, তাও আজই। সোশ্যাল মিডিয়া থেকে গোপন খবর পেয়েছে ছায়া। আজ রাতের ফ্লাইটে মোস্ট পপুলার গায়ক মিস্টার মৃন্ময় আহমেদ রাজ বাংলাদেশে ফিরেছে। এটা জানার পর থেকে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে উঠেছে। অবশেষে সে তার স্বপ্নের পুরুষকে বাস্তবে স্বচক্ষে দেখবে। এটাই বা কম কিসের? এই আপু, তাড়াতাড়ি রেডি হও, নয়তো আমরা লেট হয়ে যাব তো। ছোট বোনের তাড়া দেখেই বিরক্তিতে নাকমুখ শব্দ করে আলো। এই মেয়েটা আবার গায়ক মৃন্ময়ের বিশাল বড় ফ্যান, যাকে বলে ক্রেইজি ফ্যান। বিগত ৪ বছর যাবৎ মেয়েটাই একটা দিনের জন্য অপেক্ষায় ছিল। শুধু সে নয়, মৃন্ময়ের মারাত্মক সুন্দর গানের ফ্যান যারা, তারা সবাই চাতক পাখির ন্যায় অপেক্ষা করছিল কবে মানুষটা নিজ দেশে ফিরে আসবে এবং চোখের সামনে তার কনসার্ট দেখবে, অটোগ্রাফ নিয়ে সেলফি তুলবে, ইত্যাদি ইত্যাদি। ছোট বোনের পাগলামিতে মাঝে মধ্যে সে ভীষণ রেগে যায়। এই মেয়েটার পুরো রুম জুড়ে শুধু ওই লোকটারই ছবি। মানুষটার গানে যতগুলো অ্যালবাম বেরিয়েছে সবগুলো কিনে রেখেছে। একটি সময় পেলেই ফোনে নয়তো টেপ রেকর্ডের গান ছেড়ে দিয়ে মুগ্ধতার সাথে শোনে। বড় বোনের কণ্ঠস্বরের থেকেও বেশি ওই অচেতন ব্যক্তিটার কণ্ঠস্বর উপভোগ করে। আলো পারে না তার পাগল মনটাকে ওই লোকটার গলায় বেঁধে দিতে, তাহলে হয়তো ব্রেনটা ঠিক জায়গায় আসতো। না গেলে হয় না,
না মানে নিউজটা যেহেতু ভাইরাল হয়েছে সেহেতু অনেক মানুষই থাকবে। এত ভিড়ের মতো গিয়ে কি করব বল? তার চেয়ে বরং কনসার্ট শুরু হলে যাস, তখন একটুও বারণ করব না, প্রমিস। বড় বোনের কথাকে নাকচ করে যেতে গলায় বলল, না আপু, আমি আজই যাব, মানে আজই। তুই এত শিওর হচ্ছিস কিভাবে? ওই লোকটা আজ রাতেই বিড়িতে আসবে? এটা ফেক নিউজও তো হতে পারে। না আপু, এটা ফেক না। আর আমার মন বলছে উনি আজই আসবেন। তোর মনের গোষ্ঠী কিলাই আমি। আলো দাঁত কিরমির করে ওঠে। আগামীকাল তার পরীক্ষা, অথচ এই মেয়েটার জন্য এখন তাকে এয়ারপোর্টে যেতে হবে, তাও পরিবারকে না জানিয়ে। ছায়া অসহায় চোখে বড় বোনের দিকে তাকায়। প্লিজ আপু, শুধু আমার জন্য আজ এটুকু করো। তুমি না গেলে আম্মু আমাকে একা যেতে দেবে না। আর রোহিত ভাইয়াও নেই যে আমি তার সাথে যাব। ওইদিকে মায়াও অসুস্থ। তুমি প্লিজ চলো আমার সাথে। আলো চকলেট মুখে পুরে বিড়বিড় করে বলল, ঠিক আছে, যাব। কিন্তু ওখানে গিয়ে যদি দেখি তোর ওই গায়ক ফায়ক আসেনি, তাহলে তোর একদিন কি আমার 10 দিন। রাত বাজে 10টা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছোটখাটো একটা হট্টগোল শুরু হয়েছে। উপস্থিতি ব্যক্তি বেশিরভাগই তরুণ তরুণী। সবাই এসেছে গায়ক মৃন্ময়ের সচক্ষে এক ঝলক দেখার জন্য। অনেক রমণীর হাতে চিঠি থেকে শুরু করে ছোট্ট ছোট্ট গিফটও রয়েছে। সবার হাতেই নোটপ্যাড, স্মার্টফোন নয়তো ক্যামেরা রয়েছে। আবার কেউ কেউ ফুল নিয়েও এসেছে। আশেপাশে পুলিশ সহ মিডিয়ার লোকজনও দেখা যাচ্ছে। সবাই বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এত বছরের শেষ আকাঙ্ক্ষিত মানুষটার জন্য। এয়ারপোর্টের বাহিরে মেয়েদের এত ভিড় দেখে ভালো তবদা খেল। তার মানে নিউজটা সত্যি, না হলে কি এত ভক্তরা আসতো? অন্যদিকে ছায়া বড় বোনকে রেখেই ভিড় ঠেলে ঠুলে সামনের দিকে চলে গেল। এতে মেজাজ খারাপ হয় আলোর। সে এখন একা একা দাঁড়িয়ে থেকে কি করবে? আশ্চর্য। ওইদিকে বাড়িতে আসার কথা বলে আসেনি। ছায়া বলেছে তার অসুস্থ বান্ধবীকে দেখতে যাবে আর জলদি ফিরে আসবে। প্রথম প্রথম আলিয়া রহমান আপত্তি করলেও পর মুহূর্তে রাজি হয়ে যান, কারণ বড় মেয়েও সঙ্গে যাচ্ছে, তাই তিনি আর বাধা দেন না। হঠাৎই সবার চিৎকার চেঁচামেচির শব্দে আলোর ধ্যান ভাঙল। তাড়াক করে অ্যারাইভান গেটের দিকে তাকিয়ে দেখে মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, কানে হেডফোন, মুখে মাস্ক, কালো হুডি, অসংখ্য পকেটযুক্ত কার্গো প্যান্ট পরিহিত একজন যুবক বেরিয়ে আসছে। চারপাশে কয়েকজন বডিগার্ড ও পুলিশ তাকে প্রোটেকশন দিচ্ছে। কাঁধে সিগনেচার গিটার, ডান হাতের আঙুলে রূপালি আংটি ও কবজিতে বিশেষ ব্রেসলেটটি জানান দিচ্ছে মানুষটার পরিচয়। সবাই ভেবেছিল জনপ্রিয় তারকা ভিনদেশের ভক্তদের মতোই তাদেরকেও এড়িয়ে যাবে, কারণ তারা যতদূর চেনে এবং শুনেছে তাতেই পরিষ্কার মানুষটি একটু অদ্ভুত টাইপের, সাথে কিপটেও। না হলে কি সামান্য একটা অটোগ্রাফ দিতেও কারোর এত সমস্যা হয়? কিন্তু আজ সব ভক্তদের অবাকের চরম পর্যায়ে পৌঁছে দিয়ে মৃন্ময় বাহিরে এসে সর্বপ্রথম একটা পিচ্চি মেয়ের থেকে ফুল গ্রহণ করে। এতে বাচ্চা মেয়েটার খুশি দেখে কে? চারপাশ ফেটে পড়ছে হাজারো মানুষের চিৎকারে। সিকিউরিটির বেষ্টনী ভেদ করে একদল ফ্যান মরিয়া হয়ে এগিয়ে আসতে চাইল। তাদের প্রত্যেকের হাতে পোস্টার আর ডায়েরি। ভিড়ের একদম সামনে থেকে এক তরুণী ফ্যান গলায় সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠল, রকস্টার এম এ, প্লিজ প্লিজ একটা অটোগ্রাফ। মৃন্ময় মেয়েটার দিকে না তাকিয়ে অটোগ্রাফ দিল। ব্যাস, সবাই ঝাঁপিয়ে পড়ল প্রিয় তারকার উপর। কেউ একটা ছবি, একটু অটোগ্রাফের জন্য রীতিমতো মরিয়া হয়ে উঠেছে। সবাইকে সামলাতে সামলাতে পুলিশরা এক প্রকার হিমশিম খাচ্ছে। তবুও মৃন্ময় আজ ভীষণ শান্ত। সে চেষ্টা করছে একটু হলেও ভক্তদের মনের আশা পূরণ করতে। হাজার হোক নিজ মাতৃভূমি বলে কথা, এখানে কি অহংকার দেখানো যাবে? মোটেও না। আলো একটা নিরিবিলি জায়গায় দাঁড়িয়ে থেকে আইসক্রিম খাচ্ছিল আর সবার পাগলামি দেখছিল। তার আবার এসবের প্রতি ইন্টারেস্ট নেই। এমন না যে সে ওই লোকটার গান পছন্দ করে না, অবশ্যই পছন্দ করে, কিন্তু সে আর 5 জনের মতো পাগলা ফ্যান নয়, তাই এইগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে।
ওই গরমের মধ্যে ঢুকে জ্যান্ত হিউম্যান কাবাব হতে মোটেও ইচ্ছে নেই। আলো এসব ভাবতে ভাবতে আইসক্রিমে বড়সড় একটা কামড় বসাতেই খেয়াল করলো তার বোন ছায়া কাঁদতে কাঁদতে এদিকে আসছে। ছোট বোনকে কাঁদতে দেখে কপাল কুঁচকে যায় আলোর। কি হয়েছে? এমন মরা কান্না কাঁদছিস কেন? কাঁদতে কাঁদতে ছায়ার উজ্জ্বল শ্যামবর্ণের চেহারা রক্তিম হয়ে উঠেছে। মেয়েটা ফুঁপিয়ে উঠে বলল, আমি আমি অটোগ্রাফ পাইনি আপু। আর না আমায় নিয়ে আসা ফুল নিয়েছে। বোনের কথা শুনে আলো নিজের কপাল চাপড়ায়। আশেপাশে কিছু মেয়েদের দিকে ইশারা করে বলো, দেখ, শুধু তুই না, আরো অনেকেই অটোগ্রাফ পায়নি। কিন্তু অনেকেই তো পেয়েছে আপু। তাহলে আমি কেন পেলাম না? বলেই শব্দ করে কেঁদে দিল ছায়া। আলোর চোখ উল্টে গেল। এখন এই পাগল মেয়েটাকে বোঝাবে কিভাবে? এই মেয়েটা এত অবুঝ কেন? শান্ত হ বোন। আজ অটোগ্রাফ মিস করেছিস তো কি হয়েছে? অন্য কোনো একদিন পেয়ে যাবি, ইনশাআল্লাহ। আর না পেলেও আমি ম্যানেজ করে এনে দেব। তবু তুই প্লিজ কান্না থামা, নয়তো মাথা ব্যথা করবে তো। ছায়াকে বোঝানোর চেষ্টা করছে আলো, কিন্তু মেয়েটা অবুঝ বাচ্চাদের মতো কেঁদেই যাচ্ছে। কতগুলো বছর ধরে সে এই দিনটার জন্য অপেক্ষায় ছিল। আজ খুব আশা করে এসেছিল লোকটার অটোগ্রাফ নেবে। কিন্তু কি হলো? এত ভিড়ের মধ্যেও না পেল অটোগ্রাফ, আর না দু চোখ ভরে দেখতে পারল ওই মানুষটাকে। অথচ অনেক মেয়ে অটোগ্রাফ থেকে শুরু করে গিফটও দিয়েছে। ছায়ার কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে। ইচ্ছে করছে এখানেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে চিৎকার করে কাঁদে, তাহলে হয়তো মনটা একটু হালকা হতো। আলো এক হাত কোমরে রেখে অন্য হাতে কপাল চেপে ধরে আশেপাশে নজর বুলিয়ে নিল। হঠাৎই কিছু একটা খেয়াল করতেই তার চোখ দুটো চিকচিক করে উঠল। সে তড়িঘড়ি করে বোনের উদ্দেশ্যে বলল, এখানেই দাঁড়া, আমি এক্ষুনি তোর কান্না থামানোর মেডিসিন নিয়ে আসছি। বলেই আলো ছুটে গেল একটা প্রাইভেট কারের দিকে। আহ! আরও ব্যথায় আর্তনাদ করে চোখমুখ খিচে বন্ধ করল। অন্যদিকে নিচে পড়া যুবকটি বিস্ময়ে তাকিয়ে আছে রমণী সুন্দরীর মুখশ্রীর দিকে। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগলো, তবে পাশ থেকে বিশাল বড় একটা ট্রাক ধেয়ে যেতে দেখে যা বোঝার তাই বোঝা হয়ে গেল। আলো ঝরে ঝরে শ্বাস নিয়ে পিটপিট করে তাকায়। চোখের সামনে অচেনা একজন সুদর্শন যুবকের চেহারা ভেসে উঠতেই সে তড়িঘড়ি করে উঠে গেল। তারপর খেকিয়ে বলল, এতই যখন মরার শখ হয়েছে, তাহলে নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে মরুন না, নয়তো হার্পিক গেলুন। তাহলে দেখবেন বিনা টিকিটে সুন্দরভাবে উপড়ে চলে গিয়েছেন। এইভাবে রাস্তা দূষণ করার কোনো মানেই হয় না। মেয়েটার কথা শুনে আগন্তুকের কপাল কুঁচকে গেল। হাত পা ছেড়ে সোজা হয়ে দাঁড়িয়ে বুড়ো উঁচিয়ে বলল, সুইসাইড করার জন্য দারুণ আইডিয়া দিচ্ছেন, অথচ এই আপনিটাই একটু আগে আমাকে বাঁচালেন। তো কি করতাম, হ্যাঁ? চোখের সামনে একটা জলজন্ত মানুষকে ট্রাক চাপা খেতে দেখতাম। এই, আপনি খাবার খাননি, নাকি ট্রাক চাপা খাওয়ার জন্য মুখিয়েছিলেন? যুবকটি কানে আঙুল দিয়ে বিড়বিড় করে বলল, আরে আস্তে ম্যাডাম, আপনি তো দেখছি আমার কানের পর্দা ফাটিয়ে দিবেন। গলা তো নয় যেন মসজিদের মাইক। আলো তেলে বেগুনে জ্বলে উঠল। সে যখন রাস্তা পার হচ্ছিল তখন এই খাম্বাটাকে নজর পড়ে। সিলার বেটা ফোনে কথা বলতে বলতে আনমনোযোগী হয়ে রাস্তা পার করছিল। লোকটার বিপরীত পাশ থেকেই একটা ট্রাক ছুটে আসছিল। সেটা দেখে এক মুহূর্তের জন্য থমকে যায়। কতবার চিৎকার দিয়ে সরে যেতে বলল, অথচ ঠসা মানুষটা কিছুই শুনতে পায়নি। তাই তো না চেনা জানা সত্ত্বেও মানুষটাকে বাঁচাতে ছুটে গিয়েছে। আর যাই হোক, চোখের সামনে কারোর মৃত্যু দেখতে পারত না। সবটা দেখে শুনেও যদি সাহায্য না করত, তাহলে মনে মনে অনুশোচনায় ভুগত। হ্যালো মিস, কোথাও হারালেন? মেয়েটাকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাটি বলে যুবকটি। আলো আশেপাশে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হাসপাতালে গিয়ে কানের সাথে চোখেরও ডক্টর দেখান, নয়তো দিন দুপুরে রাস্তায় আকাম কুকাম করে বসে থাকবেন। আর সবাই আমার মতো এত উদার মনের নয় যে নিজের জীবন বাজি রেখে এইভাবে ছুটে আসবে। যুবকটি আনমনে হেসে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর আপাদমস্তক পর্যবেক্ষণ
করতে করতে অস্ফুট স্বরে বলল, আপনি সত্যি সবার থেকে ভীষণ আলাদা, মিস। আলোর এলোমেলো দৃষ্টি গিয়ে রাস্তার ওই পাশে পড়ে। কাঙ্ক্ষিত গাড়িটা অনেক আগেই চলে গিয়েছে। আশেপাশের মানুষজনও ধীরে ধীরে চলে যাচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে লোকটার উপর খেকিয়ে উঠল। সবটা আপনার জন্য হয়েছে। এখন আমি ওই গায়কের অটোগ্রাফ কোথায় পাবো? ওইদিকে আমার বোনটাও অবুঝের মতো কান্না করছে। আপনি মাঝ রাস্তায় এসে সবকিছু ঘেঁটে ঘ করে দিলেন। এখন তো ইচ্ছে করছে নিজ হাতেই আপনাকে ট্রাকের নিচে ফেলে দেই। আলোর রাগান্বিত চেহারা দেখে যুবকটা হেসে দিয়ে বলল, রিল্যাক্স মিস, এত হাইপার হবেন না, হয়তো পানির ট্যাঙ্কির মতো ফেটে যাবেন। আলোর শরীর জ্বলে গেল। সে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, তখনই লোকটা হুট করে তার বাম হাতের কবজি ধরল। আপনার হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। আলো চমকে উঠে নিজের বাম হাতের উল্টো পিঠের দিকে তাকায়। পিচ ঢালা রাস্তায় পড়ে যাওয়ার জন্য হাতটা ছিলে গেছে। সেখান থেকে হালকা রক্ত বের হচ্ছে। আলো হাতটা সরিয়ে নেওয়ার সময় খেয়াল করলো মানুষটা তার হাতে নিজের রুমাল বেঁধে দিয়েছে শক্ত করে। আর কোথাও ব্যথা পেয়েছেন? হাসপাতালে নিয়ে যাব? আলো হাত সরিয়ে নিয়ে তড়িঘড়ি করে বলল, না না, আমি ঠিক আছি। শিওর? ইয়া। আইলার কিছু না বলে যেভাবে ছুটে এসেছিল ঠিক সেভাবেই ছুটে গিয়ে চোখের পলকে হারিয়ে গেল। আগন্তুকটি এখন একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। তার ঘোলাটে চোখের দৃষ্টি রাস্তার বিপরীত পাশে আবদ্ধ। অচেনা যুবকটি হঠাৎই বলে উঠল, দেখা হবে খুব শীঘ্রই, মিস মুম্বাই মরিস। আই জাস্ট হোপ দ্যাট। রাতের শহরটি এখন একদম নিঝুম। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তার পাশের পুরনো বাড়িগুলো ছায়া দীর্ঘ হয়ে আছে। বাতাসটা হঠাৎ করেই থমকে গেছে, যেন পুরো শহর একটা বড় দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে আছে। একটি গলির মোড়ে কেবল একটা ভাঙা টিউবলাইট টিপ টিপ করে জ্বলছে আর নিভছে। দূরে কোথাও একটা টিনের চালের উপর বিড়ালের লাফ দেওয়ার মৃদু শব্দ হলো। বাতাস এখনো কিছুটা ভারী, তাতে মিশে আছে ভেজা ধুলো আর রাতের নিস্তব্ধ হিমবায়ু। কোণে এক জানালার আড়াল থেকে ভেসে আসছে একটা পুরনো সিলিং ফ্যানের একটানা ঘর ঘর আওয়াজ। আকাশের রংটা কালচে বেগুনি আর নিচে ফাঁকা রাস্তাটা এক অন্তহীন একাকিত্বের পথ। কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই। শহরটা কেবল তার নিজের অস্তিত্ব নিয়ে একা দাঁড়িয়ে আছে। সেই রাতের নিস্তব্ধতাকে চুরমার করে খানবাড়ির দরজার কলিং বেল বেজে উঠল। একের পর এক ককর্ষ শব্দে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। রাত তখন প্রায় 12টা। এত রাতে হঠাৎ করে কি উদয় হলো কে জানে। তহমিনা খান এবং সুবাহান খান নিচতলায় থাকেন, আর ছেলে মেয়েরা সবাই দোতলায়। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় বেশ বিরক্ত হন তহমিনা খান। পরনের এলোমেলো শাড়ি ঠিক করে উঠলেন। রুম থেকে বেরিয়ে আসার সময় খেয়াল করে আধারও সিঁড়ি বেয়ে নামছে। ছোট মাকে দেখে আধার শান্ত গলায় বলে, আপনি দাঁড়ান, আমি দেখছি। এ কথা বলে আধার দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে খুব পরিচিত একজন সুদর্শন যুবকের চেহারা ভেসে উঠল চোখের পাতায়। পাশ কাটিয়ে ড্রাইভার দুটো লাগেজ নিয়ে সে ড্রয়িং রুমে রাখল। এত রাতে কে এসেছে সেটা দেখার জন্য কাছে এগিয়ে আসেন তহমিনা খান। সামনে দাঁড়িয়ে থাকা আগন্তুকের চেহারা খেয়াল করতেই চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে যায়। তিনি কিছু বুঝে ওঠার আগে যুবকটি ঝড়ের গতিতে ছুটে এসে দুহাতে ঝাপটে ধরল। আম্মু! এত বছর পর নিজ সন্তানের মুখ থেকে অতি প্রিয় সম্বোধন শুনে মুহূর্তেই ফুঁপিয়ে কেঁদে উঠলেন তহমিনা খান। কাঁদতে কাঁদতেই বললেন, এতগুলো বছর বুঝে আম্মুর কথা মনে হয়েছে? যুবকটি জন্মধাত্রীকে ছেড়ে দুগালে হাত রেখে কপালের ভাঁজে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলল, আমি তোমাদেরকে প্রতিটা মুহূর্ত মিস করেছি আম্মু, বিশেষ করে তোমার হাতের রান্নাগুলো। আজ যে দেশে ফিরবে সেটা আগে বলনি কেন? আগে বললে কি সারপ্রাইজ থাকতো আম্মু? আমি তো চেয়েছিলাম তোমাদের সবাইকে চমকে দেব। আর এখন এইভাবে বাচ্চাদের মতো না কেঁদে আমাকে কিছু খেতে দাও, ভীষণ খিদে পেয়েছে। তহমিনা খান শাড়ির আঁচলে চোখ মুছে বলেন, তুমি ফ্রেশ হয়ে এসো, আমি এক্ষুনি খাবার গরম করে দিচ্ছি। তহমিনা খান দ্রুত রান্নাঘরে চলে গেলেন। যুবকটি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল, কেমন আছো ব্রো? আধার স্বাভাবিক গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো।
শুনলাম বিয়ে করেছো। তা তোমার বিবেচন কোথায়? বাপের বাড়িতে। আগেই জানতাম আমি। কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে তোমার সাথে বেশি দিন সংসার করতেই পারবে না। সো ব্যাড। যুবকটি ঠোঁট বাঁকিয়ে উপহাস করে। আধার সিঁড়ি বেয়ে উপরে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলল, আমার সংসার নিয়ে তোকে ভাবতে হবে না। তুই বরং তোর জীবনে ফোকাস কর। যুবকটি কিছু বলতে যাবে তখনই সোবাহান খান ড্রয়িং রুমে এসে অবাক কণ্ঠে শুধালেন, রাত নানু ভাই, তুমি? বহু বছর পর দাদাজানকে দেখে রাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ছুটে এসে দাদাজানকে জড়িয়ে ধরে বলল, ইয়েস দাদাজান, আমি তোমার ছোট্ট সে রাত। সোবহান খান হাসলেন। ছোট নাতির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, আসতে কোনো রকম সমস্যা হয়নি তো? একটুও না দাদাজান, বাট কিছু তো একটা হয়েছে। মানে, কি হয়েছে? হুম, সময় হলে বলবো। আগে নিজেকে তো শিওর হতে দাও। ঠিক আছে, এখন যাও, ফ্রেশ হয়ে এসো। সাত সকালে মা জননীর হাতে মাইর খেয়ে মুখ কালো করে বসে আছে আলো। আজ তার ইনকোর্স পরীক্ষা। খুব ভোরবেলা উঠে পড়া রিভিশন দিয়ে বাহিরে এসেছিল। উদ্দেশ্য ছিল এক মগ গরম কফি বানিয়ে খাবে। সবকিছু ঠিক থাকলেও সে তার মায়ের অমূল্য রত্নগুলোর মধ্য থেকে দুটো দামি গ্লাস ভেঙেছে। ব্যাস, তারপরে পিঠের উপর 4টে থাপ্পড় এসে পড়েছে। আশেপাশে কোনো ঝাঁটা বা জুতো না থাকায় আজ বেঁচে গেছে, নয়তো ওগুলোই বাড়ি এসে তার পিঠে পড়তো। ওইভাবে খাম্বার মতো বসে না থেকে নাস্তা করে ভার্সিটিতে যাও। মায়ের কথা শুনে আলো চট করে দাঁড়িয়ে রুম যেতে যেতে বলে, খাবো না তোমার শ্বশুর বাড়ির খাবার। বাসে করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আলো। বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে রিকশা করে যায়। সে এই খোলামেলা যানবাহনে যাতায়াত করতে বেশি পছন্দ করে। বিশেষ করে রিকশা। 9:30টার দিকে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় আলো। বাস থেকে নেমে কাঁধের ব্যাগ চেপে ধরে কিছু দূর হেঁটে যায়। সময় ধীরে ধীরে অতিবাহিত হয়ে যায়। ওইদিকে টেনশনে মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এত সময় হয়ে গেল তবু সে রিকশা পাচ্ছে না। ওইদিকে রিকশা যেতে চাচ্ছে না। এই একটা সমস্যা। এমনটা মাঝে মধ্যেই হয়। আলো বিরক্তিতে হাত ঘড়ির দিকে তাকায়। 9:45 বাজে, অথচ তার পরীক্ষা 10টার দিকে। হাতে আর মাত্র 15 মিনিট সময় রয়েছে। সে এত কম সময়ের মতো কিভাবে ভার্সিটিতে পৌঁছাবে? একটু লেট করে গেলে ওই শয়তান স্যারটা কথা শোনাতেও পিছপা হবেন না। সবার সামনে আরও অপমান করে ছেড়ে দিবে। আজকে দিনটাই খারাপ, অন্তত তার কাছে। আলো, তুমি? চেনা পরিচিত কণ্ঠস্বর শুনে আলো চমকে উঠে পাশে তাকায়। একটা কার থেমে আছে। ড্রাইভিং সিটে বসা ব্যক্তিকে দেখে আলো এগিয়ে এসে বলল, রিকশার জন্য ওয়েট করছে ভাইয়া, কিন্তু আপনি কবে দেশে ফিরলেন? এই তো 1 মাস আগে। ও আচ্ছা, এসো, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। আজ না তোমার পরীক্ষা? হাতে তো বেশি সময়ও নেই। ছেলেটার কথা শুনে আলো ভাবুক হয়ে পড়ে। এই লোকটা রাহুল ভাইয়া, তার রোহিত ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, সাথে তার বাবার বন্ধুর ছেলেও। সেই সুবাদেই চেনা জানা রয়েছে। তার বিয়ের আগে মানুষটা বিজনেসের জন্য দুবাই গিয়েছিল, সেজন্য তার বিয়েতে উপস্থিত হতে পারেনি। এখন জানতে পেরেছে কিনা জানা নেই, আর সে জানতেও চায় না। এমনিতেও আজ সকাল থেকে তার মন মেজাজ একটুও ভালো নেই। তাই সে কথা না বাড়িয়ে চুপচাপ গাড়িতে উঠে গেল। নয়তো আজ তার পরীক্ষা চাঙ্গে উঠবে। ভার্সিটির সামনে এসে গাড়ি থেকে নেমে এলো আলো। তারপর এক গাল হেসে বলল, থ্যাংক ইউ ভাইয়া, আপনার জন্য আজ ঠিক টাইমে পৌঁছতে পারলাম। রাহুল মুচকি হেসে মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই পাখি, আমরাই তো। বিনিময়ে আলো হাসল। রাহুল 4টি বিদেশি চকলেট বক্স ও দুবাইয়ের বিখ্যাত কুনাফা চকলেটের 6টি বক্স বের করে বলল, নাও, এগুলো তোমার জন্য। চকলেট আলোর ভীষণ প্রিয়। তার সেটা যদি হয় বাহিরের দেশের, তাহলে তার কোনো কথাই নেই। সে হাসি মুখে চকলেটগুলো নিয়ে ব্যাগে ভরে নিল। এর আগেও বহুবার তাদের চকলেট নিয়ে দিয়েছে রাহুল ভাইয়া। শুধু তিনি না, রোহিত ভাইয়া সহ সবাই তাদের বেশিরভাগ চকলেটই গিফট করে। তাই তার কাছে এটা নতুন কিছুই না। আচ্ছা ভাইয়া, সাবধানে যাবেন, আমি এখন আসছি।
রাহুল প্রত্যুত্তরে বলল, ভালো করে পরীক্ষা দিও ময়না পাখি। ইনশাল্লাহ। আলো মুচকি হেসে বাক্যটি বলে হাত নাড়িয়ে বাই দিল। রাহুল কিছুক্ষণ হাসি মাখা মুখের দিকে তাকিয়ে থেকে বিদায় নিয়ে চলে গেল। আর আলো ভার্সিটির ভেতর ছুটল। পরীক্ষা চলাকালীন আলোর পেটের ভেতরটা গুড়মুড় করে উঠল। সেটা শুনতে পেয়ে তামান্না লিখতে লিখতে ফিক করে হেসে দিয়ে ফিসফিসিয়ে বলল, কী রে, আন্টি সকালে খেতে দেয়নি? আলো গোমরা মুখে বলল, খাবারের বদলে অন্য কিছু খেয়েছি, তাই আপাতত পেট ফুল। তোর হাতে কি হয়েছে? গতকাল রাতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আন্টি আর তোকে এমনি এমনি মারে না, তোর স্বভাবই অমন। হয়েছে, থাক, তোকে আর এত জ্ঞান দিতে হবে না। আলো বিরক্তিকর কণ্ঠে বলে মাথা তুলে সামনে তাকায়। সঙ্গে সঙ্গে একজোড়া তীক্ষ্ণ চোখের সাথে চোখাচোখি হয়ে গেল। মুহূর্তেই মানুষটার দৃষ্টি সরিয়ে নিল। এতে বুড়ো কুঁচকে যায় মেয়েটার। কোনোভাবে কি আধার স্যার তার দিকে তাকিয়েছিল? কিন্তু কেন তাকিয়ে থাকবে? স্যারকে পরে দেখিস, এখন লেখ, নয়তো আবার পরীক্ষায় ফেল করবি। বান্ধবীর কথা এলো নজর নামিয়ে সাদা দবদবে কাগজের দিকে তাকায়। লেখার সময় অনুভব করলো তার খিদে পেয়েছে। বেচারি মনে মনে নিজেকে বকাবকি করলো। কেন যে রাগ দেখিয়ে বাড়িতে থেকে না খেয়ে বের হতে গেল। ধ্যাত, এখন শুধু শুধু নিজের পেটকে কষ্ট দেওয়া। আলো কোনো মতে খিদে দমিয়ে রেখে সবার আগে পরীক্ষা দেওয়া শেষ করলো। কাগজগুলো জমা দেওয়ার সময় আধার গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, সবগুলোর উত্তর দিয়েছ, নাকি পুরোটাই নিজের মাথার মতো ফাঁকা রেখেছ? আলো দাঁত কিরমির করে বলল, আপনার মাথা যেমন ভরা ঠিক তেমন আজ আমার খাতাও ভরা। বিশ্বাস না হলে নিজের চার চোখ দিয়ে চেক করে দেখুন। আধার সত্যি সত্যি চোখের চশমা ঠিক করে খাতার পাতাগুলো উল্টে পাল্টে দেখল। আলো বেকুব বনে গেল। আরে, সে তো এমনি এমনি বলেছিল, তাই বলে লোকটা সত্যিই চেক করবে? সে তো একটা প্রশ্নের উত্তর লেখেইনি। খাতা দেখে আধারের জল শক্ত হয়ে ওঠে। সেটা খেয়াল করে আলো ফিসফিসিয়ে বলল, ওটার জন্য যদি সমস্যা হয় আপনার, তাহলে নিজে লিখে দিন। হাজার হোক, বড় বলে কথা, এইটুকু তো সাহায্য করতেই পারেন। বেসিক স্বামীজান ওরফে হিটলার স্যার। বলেই আলো ঠোঁট কামড়ে হেসে ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আর আধার গম্ভীর মুখে মেয়েটা চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আলো সোজা ক্যান্টিনে এসেছে। এক প্লেট নুডলস ও দুটো স্যান্ডউইচ কিনে নিয়ে একটি ফাঁকা নিরিবিলি কর্নারের টেবিলে বসলো। এক কানে ব্লুটুথ ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে খাবার খেতে শুরু করলো। এই সময়টাতে পরীক্ষা, ক্লাস হওয়ার জন্য খুব বেশি কেউ এখানে নেই। যে কজন আছে তারা নিজেদের মতো খেতেই ব্যস্ত। আলো খেতে খেতে খেয়াল করলো তার সামনে থেকে নুডলসের প্লেট গায়েব। সে চমকে উঠে মাথা তুলে উপরে তাকাতে ভড়কে গেল, কারণ তার ঠিক পাশে সুজন ও তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি ধরনের ব্যবহার ভাইয়া? আলোর কথা শুনে সুজন বাঁকা হেসে বলল, এটা তো তুমি বলবে, একজন সিনিয়র ভাইদের কপাল ফাটিয়ে দিব্যি আয়েশ করে বেড়াচ্ছ। তা তুমি ম্যানার্স জানো না? একটু থেমে পুনরায় বলো, আমি জানি, ওই দিন তুমি ইচ্ছে করে আমাদেরকে নিজের বোতল ছুঁড়ে দিয়েছিলে। আর ক্লাসরুমে মিথ্যে বলেছিলে ওটা তোমার বোতল নয়। ওই সময় স্যারের জন্য বেশি কিছু করতে পারিনি, কিন্তু পরে ঠিকই জানতে পেরেছি ওই পান্ডার স্টিকারওয়ালা বোতলটা তোমার। মানতেই হবে, বেশ ভালোই নাটক করতে পারো। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, ওই দিন আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি ভাইয়া, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবু আমি সরি। সরি মাই ফুট। সুজন রাগে চেঁচিয়ে ওঠে। হঠাৎই সে প্লেটের অর্ধেক নুডলস মেয়েটার মাথায় ঢেলে দেয়। এতে আশেপাশের কয়েকজন শব্দ করে হেসে ওঠে। রাগে অপমানে আলোর চোখ মুখ রক্তিম হয়ে আসে। সে মানছে অজান্তেই ভুল করে ফেলেছিল ওই দিন। আর ছেলেটা যদি ভালো হতো তাহলে সে নিজে গিয়েই দোষ স্বীকার করে ক্ষমা চাইতো। কিন্তু এই ছেলেটা একটা জঘন্য মানুষ, তাই তো ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করেছে। কিন্তু এখন তার সামনে ঝামেলা হাজির। আলো দাঁতে দাঁত চেপে টিস্যু দিয়ে নিজের মাথার উপর থেকে নুডলসগুলো সরিয়ে নিল। তারপর চুপচাপ উঠে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই দুজন ছেলে সামনে এসে পথ আটকায় এবং পেছন থেকে শুনতে পেল হিসিয়ে বলা কিছু বাক্য। কোথায় যাচ্ছ দয়াল পাখি? সবে তো তোমার পানিশমেন্ট শুরু। আগে আগে দেখো হোতা হে কিয়া, জাস্ট ওয়েট অ্যান্ড সি। আলু রহমান। অপ্রত্যাশিত একটা জঘন্যতম পরিস্থিতিতে এইভাবে যে পড়তে হবে সেটা ভাবতেও পারেনি আলো।
মেয়েটা তবু নিজেকে শক্ত রেখে পিছন ফিরে কঠিন গলায় বলার চেষ্টা করলো, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। রমণীর কথা শুনে সুজন শব্দ করে হাসল। এক পা দুপা করে এগিয়ে আসতে আসতে বিড়বিড়ালো, বাড়াবাড়ি কি দেখলে? এখন তো তেমন কিছুই করিনি। আলো পিছিয়েও যেতে পারল না, কারণ তার পিছনেই পথ আটকে দাঁড়িয়ে আছে ছেলেগুলো। সে রাগে খেকিয়ে উঠল, কি চাই আপনার? প্রতিশোধ মিস। কিসের প্রতিশোধ? কি করেছি আমি? প্রথমত আমাকে পুরো ভার্সিটির সামনে থাপ্পড় মেরেছিলে। তারপর তারপর বোতল ছুঁড়ে কপাল ফাটিয়েছ। সিনিয়র ভাই হওয়া সত্ত্বেও অসম্মান করেছ। এত অন্যায় করার পর এখন বলছো আমি কি করেছি? সিনিয়র ভাই হয়ে যে রাস্তায় বখাটেদের মতো আচরণ করেন, সেই বেলায় মেয়েদেরকে র্যাগিং করার নাম করে অসভ্যতামি করতে একটু লজ্জা করে না? এই আপনাদের ঘরে মা বোন নেই? একজন নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে অন্য নারীকে অসম্মান করতে বিবেকে বাঁধে না? আপনাদের মতো কিছু কিছু জানোয়ার এই সমাজে মানুষরূপে কলঙ্ক। আলো একরাশ ঘৃণিত ভরা চাহনিতে বাক্যগুলো ছুড়ে দেয়। সুজনের পাশ থেকে একজন সিনিয়র মেয়ে তেড়ে এসে চট করে আলোর মাথার পিছনের চুলগুলো খামচে ধরল এবং অকথ্য ভাষায় গালি দিয়ে বলল, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর মুখ ভেঙে গুড়িয়ে দেবো আমি। তারপর দেখবো তোর ফটর ফটর করা কই থেকে বের হয়। আলো ব্যথায় কুঁকড়ে যায়, তবে চুল ছাড়ানোর আগে নিজের গায়ের শক্তি দিয়ে মেয়েটাকে সজোরে ধাক্কা মারল। আচমকা ধাক্কায় রিনা না চাইতে কয়েক কদম পিছিয়ে যেতে বাধ্য হলো। পর মুহূর্তে আবারও তেড়ে আসতে চাইলে সুজন হাতের ইশারায় থামিয়ে দিল। ঠিক আছে, আজ না হয় আমাদের কলঙ্কেই তোমাকে কলঙ্কিত করব। ছেলেটার এহেন কথায় আলো ঘাবড়ে গেল কিছুটা। অস্ফুট স্বরে বলল, আমি কিন্তু স্যারের কাছে নালিশ করব। তখন আপনাদের সবাইকে ঘাড় ধরে ভার্সিটি থেকে বের করে দেবে। তাই বলছে আমাকে যেতে দিন, আর আমার পথ ছাড়ুন। আলোর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। পাশ থেকে একজন বলে উঠল, কে বলবে? স্যার কি তোর জামাই লাগে যে বউর কথায় আমাদেরকে বের করে দিবে? ভদ্রভাবে কথা বলুন। বলবো না? কি করবি তুই? কজন স্যারকে নিজের রূপ যৌবন দিয়ে ফাঁসিয়ে রেখেছিস, হ্যাঁ? কথাগুলো শোনা মাত্রই আলোর চেহারা রক্তিম হয়ে ওঠে। আকপাস না ভেবে মুহূর্তে তীরে এসে সাপটে চর বসিয়ে দিল ছেলেটার গালে। তারপর গর্জে উঠে বলল, কুত্তার বাচ্চা, বড়দের সম্মান দিতে শিখ, নয়তো পুলিশে ধরিয়ে দেব বলে রাখলাম। ছেলেটা বাম গালে হাত রেখে হিংস্র চোখে মেয়েটার রাগান্বিত চেহারার দিকে তাকায়। পারলে এক্ষুনি গিলে খাবে। আলো রাগে গজগজ করতে করতে পিছনে ফিরতেই তার উপর এক বালতি বরফ পানি এসে পড়ল। সবটা হুট করে ঘটে যায়। ঠান্ডা পানি শরীরে পড়তেই আলো সর্বাঙ্গ কেঁপে ওঠে। সে বিস্ময় সামনে দাঁড়িয়ে থাকা সুজনের দিকে তাকায়। রূপে যেমন আগুন, ঠিক তার চেয়ে দ্বিগুণ তেজ তা তোমার শরীরে মুখে। তাই একটু হট থেকে কুল করলাম। আলোর পরনে নুড রাঙা সুতির লং গাউন এবং গলায় জর্জেট হিজাব ওড়না পেঁচিয়ে রাখা ছিল। পানিতে মেয়েটার পুরো শরীর ভিজে যায়। জামাটা বিশ্রীভাবে শরীরের সাথে লেপ্টে গিয়েছে। ফলস্বরূপ বাঁকানো দেহের প্রতিটা ভাঁজ সুস্পষ্ট। রাগে ঘৃণায় আলোর শরীর রীতিমতো থরথর করে কাঁপছে। হিতাহিত জ্ঞান হারিয়ে থাপ্পড় মারার জন্য ডান হাত উঁচু করে, কিন্তু তার থাপ্পড়টা সুজনের গায়ে পড়ার আগেই খপ করে হাতের কবজি চেপে ধরে এবং মুহূর্তেই মেয়েটাকে উল্টো ঘুরিয়ে পেছনে দু হাত এনে মুচড়ে ধরল। হাতের ব্যথায় আলোর দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সুজন আরও শক্ত করে চেপে ধরতেই মেয়েটা অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। মনে হলো এই বুঝি তার হাতজোড়া ভেঙে যাবে। এত সাহস আসে কই থেকে, হ্যাঁ? আলো সাহায্যের জন্য ছলছল চোখে আশেপাশে তাকায়। সবাই সবকিছু দেখেও চুপ করে আছে। কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না, বরং দাঁড়িয়ে থেকে ফ্রিতে তামাশা দেখছে। হাজার হোক, বাঙালি বলে কথা, এরা বিপদের সময় পাশে না দাঁড়িয়ে ফ্রিতে পাওনা বিনোদন উপভোগ করতে পছন্দ করে। আলো মনে মনে তাচ্ছিল্যের হাসি দিল। আজ এখান থেকে শুধু একবার সুস্থ শরীরে ফিরুক, তারপর সবাইকে দেখে নেবে, না হলে সেও আলো নয়। কি হলো, সব দেমাক শেষ? বলতে বলতে মেয়েটার মুচড়ে ধরা হাতে চাপ প্রয়োগ করল সুজন। আলো ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার চেষ্টা করে। সে এই জানোয়ারগুলোর সামনে মোটেও চোখের পানি ফেলতে চায় না। তার চোখের পানি কি এতই সস্তা, যেখানে সেখানে নষ্ট করবে? আলো দাঁতে দাঁত চেপে ব্যথা গিলে নিল। ছটফট করতে করতে একসময় সুজন নিচ থেকে মেয়েটাকে ছেড়ে দিল।
আলো এক হাতে নিজের অন্য হাতের কবজি ধরে কোমল ফর্সা হাত রক্তিম হয়ে উঠল, সাথে আঙুলের ছাপও পড়েছে নরম মাংসে। আলো জোরে জোরে শ্বাস নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই সুজন গটিয়ে ফেললে অঘটন। হঠাৎই মেয়েটার ওড়না চেপে ধরে একটানা ছিনিয়ে নিল। আচমকা এমন হয় আলো তাল সামলাতে না পেরে ঘুরে পিছনের টেবিলের উপর ছিটকে পড়ল। সুজন বাঁকা হেসে হাতের তালুতে মেয়েটার ওড়না পেঁচাতে পেঁচাতে এগিয়ে এলো। আলো টেবিলের উপর হেলে পড়া অবস্থাতে স্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই তার লালচে চোখের দৃষ্টি টেবিলে রাখা খাবারের দিকে নিবদ্ধ হলো, এবং মুহূর্তেই একটা ভয়ানক কাজ করে বসল মেয়েটা। আলো গরম স্যুপের বাটি নিয়ে পিছনে ফিরে সুজনের চেহারা বরাবর ছুঁড়ে মারল। সঙ্গে সঙ্গে জ্বলসে উঠল কোমল ত্বক। একই সাথে সুজন দুহাতে নিজের চেহারা চেপে ধরে চিৎকার করে ওঠে। মেয়েটার এমন কাজে সবাই বাকরুদ্ধ হয়ে গেছে। তাদের কল্পনারও বাইরে ছিল এই সর্দি মেয়েটার এমন কিছু করতে পারে। যখন হুঁশ ফিরল তখন ছুটে এলো নিজেদের দলনেতার কাছে। দরজা ফাঁকা পেয়ে আলো আর এক মুহূর্তের জন্য সময় নষ্ট না করল, বরং ফ্লোর থেকে নিজের ব্যাগ নিয়ে এক ছুটে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে করিডোরের শেষ মাথায় এসে হঠাৎই আলোর পা জোড়া থমকে গেল। না চাইতেও আখিজোড়া ভরে উঠল। সে হাঁপাতে হাঁপাতে ভেজা বুকের সামনে ব্যাগ চেপে ধরে নজর নামিয়ে নিল। হার্টবিট অস্বাভাবিকভাবে বিট করছে। সে চেয়েও নিজের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনতে পারছে না। শরীরটাও ভীষণ কাঁপছে। আলো জোরে জোরে শ্বাস নিতে নিতে এক হাতে দেয়ালে ভর দেয়। পর মুহূর্তে মাথা তুলে অশ্রুসিক্ত নয়নে সামনে তাকায়। মানুষটা কেমন জানি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোনো রকম হেলদোল নেই, অথচ কানে ধরে রাখা ফোনটার অপর প্রান্ত থেকে কেউ একজন কথা বলেই চলেছে, কিন্তু মানুষটার সেদিকে কোনো হুঁশ নেই। ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ফোনের অপর প্রান্ত হতে কথাটি শোনা মাত্রই আধারের ধ্যান ভাঙল। সে চটপট বলে উঠল, আমি একটু পর কথা বলছি। বলেই খট করে লাইন কেটে দিয়ে ফোনটা পকেটে ভরে বড় বড় পা ফেলে সামনে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে এগোলো। ভিজলে কি করে? আর তোমার ওড়না কোথায়? প্রত্যুত্তরে আলো কিছুই বলে না। আধার ফের জানতে চাইল, কিছু হয়েছে? কিছু হলেও বা আপনার কি? আমি কি হই আপনার? হ্যাঁ, আমি মরলাম নাকি বাঁচলাম তাতে আপনার কোনো যায় আসে না। তাই এই মিথ্যে দরদ দেখানোটা বন্ধ করুন, কারণ আমি আপনার কেউ না, কেউই না। আলো অস্ফুট স্বরে কথাগুলো বলে পিছনে ফিরে চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই শুনতে পেল কিছু অপ্রত্যাশিত বাক্য। বিয়ে করা বউ হও তুমি আমার। আধার গম্ভীর কণ্ঠে বলে ওঠে। ছোট্ট একটা বাক্য শুনে আলো আর নিজেকে সামনে রাখতে পারল না। ব্যাগ ফেলে পিছনে ঘুরে চাপিয়ে পড়ল অপ্রিয় স্যারের বুকের মাঝে। দু হাতে খুব শক্ত করে মানুষটাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। এতক্ষণে জমিয়ে রাখা কষ্টগুলো মুহূর্তেই অশ্রুধারায় ন্যায় উপচে পড়তে শুরু করলো। মেয়েটার বাঁধ ভাঙা কান্নায় বুকের শার্ট ভিজে গেল আধারের, তবুও সে নিশ্চুপ। আধার বাহিরে চুপ থাকলেও তার বুকের ভেতরটা অজানা ব্যথায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। আচ্ছা, এই মেয়েটা এইভাবে কাঁদছে কেন? সে কি বুঝতে পারছে না তার এই অসহনীয় কান্না যে বড্ড পোড়াচ্ছে তার হৃদয়কে? সেটা যদি মেয়েটা বুঝতো তাহলে হয়তো এমনভাবে কাঁদতে পারতো না। আধার চোখ দুটো বন্ধ করে নেয়, বাম হাত রাখে মেয়েটার ভেজা চুলের মাঝে। সে অনুভব করতে পারছে মেয়েটার গায়ে কাঁপুনি, এবং এটা অনুভব করছে মেয়েটার শরীর ভীষণ ঠান্ডা। আচ্ছা, মেয়েটার সাথে কি কেউ কিছু করেছে? মনে জেগে ওঠা প্রশ্নটা ছক্কার মতোই কাজ করলো আধারের মস্তিষ্কে। সে চট করে চোখ মেলে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, কে সেই ব্যক্তি যার জন্য তোমার এই অবস্থা? আলো ফুপাতে ফুপাতে বিড়াল ছানার মতো বুকের মাঝে আরো লেপ্টে একটু উষ্ণতা খোঁজার চেষ্টা করলো। আধার বুঝি সেটা টেরও পেল, তাই তো শরীর থেকে কোট খুলে মেয়েটার ভেজা শরীরে পরিয়ে দিল। তুমি যদি আমাকে কিছু না বলো তাহলে আমি সমস্যার সমাধান করব কিভাবে? একটু থেমে পুনরায় বলো, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, তবে এতটুকু বুঝতে পারছি যেটা হয়েছে সেটা একদমই ঠিক হয়নি। আর আজকের ঘটনা যে পরবর্তীতে রিপিট হবে না সেটার গ্যারান্টিও দিতে পারবে। ধরো এর থেকেও খারাপ কিছু হলো, তখন কি করবে? নিশ্চয়ই আজকের না বলা কথাগুলো নিয়ে আফসোস করবে।
আলোর কান্না থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে ক্যান্টিনে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলল। সবটা শুনে আধারের শান্ত চোখজোড়া রক্তিম হলেও মুখাবয়ব স্বাভাবিক রইল। শুধু এইটুকু আওড়ায়, ডোন্ট প্যানিক মিস কালো, নেক্সট টাইম এমন কিছু ঘটবে না, প্রমিস। এখন বাজে দুপুর 2টা। ভার্সিটি থেকে আলোকে নিয়ে সর্বপ্রথম শপিং মলে এসেছিল আধার। তারপর ভেজা পোশাক চেঞ্জ করে নতুন ড্রেস পরে নিয়েছে। শরীরে গরম ধরানোর জন্য উলের লেডিস জ্যাকেটও নিয়ে নিয়েছে। হাত পায়ে মোজো, কেডস, গলায় মাফলার, মাথায় টুপিসহ আলোকে একেবারে পুতুল বানিয়ে নিজের সাথে রেস্টুরেন্টে নিয়ে এসেছে। তারপর ধোয়া ওঠা গরম গরম খাবার অর্ডার দিয়ে মেয়েটাকে খেতে বলে। আলো আর চোখে আশেপাশে তাকিয়ে চট করে মাথা থেকে টুপি খুলে নিল। বর্তমানে নিজেকে দেখে অন্য গ্রহের প্রাণী মনে হচ্ছে। গলা থেকে মাফলার টেনে টুনে খুলতেই তার নজর সামনে গম্ভীর মুখে বসে থাকা মানুষটার দিকে যায়। আলো হাসার চেষ্টা করে বলে, আমি হট হয়ে গেছি। না মানে শরীর ঠিক হয়ে গেছে। আধার কিছু না বলে কফির মগে চুমুক দিল। আলো এদিক ওদিক দেখতে দেখতে বিরিয়ানি খেতে মনোযোগ দেয়। তার দুহাতের কবজিতে মলম শুকিয়ে আছে। বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছে আজ তার ফিরতে দেরি হবে এবং এটাও বলেছে সে কার সাথে আছে, তাই তো কেউ কিছু বলেনি। আধার কিছুটা সময় নিয়ে ধীর কণ্ঠে বলে, রাহুলকে চেনো? আলো মুরগির লেগ পিস কামড় বসিয়ে মাথা নাড়িয়ে বলল, চিনি তো। মুখের খাবার শেষ করে পুনরায় স্বাভাবিক গলায় বলল, উনি বাবার বন্ধুর ছেলে আর রোহিত ভাইয়ের ফ্রেন্ড। সেই সুবাদে আমার ছোটবেলা থেকেই পরিচিত। আমার বিয়ের আগেই উনি কাজের ক্ষেত্রে দেশের বাইরে যান, তাই তো বিয়েতে আসতে পারেনি। এখন উনি বিয়েটা কথাটা জেনেছে কিনা জানি না। যদি জানতো তাহলে আজ নিশ্চয়ই আমাকে কিছু জিজ্ঞেস করতো, কিন্তু উনি এই বিষয়ে কিছুই বলেনি, আর আমিও কিছু বলিনি। আধার বুড়ো কুচকে জানতে চাইলো, আজ দেখা করেছিলে তোমরা? ওটাকে দেখা করা বলে না। মানে আমি যখন সকালে ভার্সিটিতে পৌঁছানোর জন্য রিক্সা করছিলাম, তখন উনি হুট করেই ওখানে আসেন। এক দৃষ্টি সে সময় এসে ভালোই হয়েছে। ভাই আমাকে ড্রপ না করলে হয়তো পরীক্ষাটাই দিতে পারতাম না। তারপর আপনার মুখের মিষ্টি বাণীগুলো ফ্রিতে শুনতে হতো। শেষের কথাটা খুবই আস্তে বলে। আধার কিছুক্ষণ চুপ থেকে মেয়েটার হাতের উল্টো পিঠে থাকা ওয়ান টাইম ব্যান্ডেজ ইশারা করে বলে, ওখানে কি হয়েছে? আলো যেহেতু খাবার খাচ্ছিল তাই সে মিথ্যা বলল না। গতকাল একজন ঠাসা পাগলকে বাঁচাতে গিয়ে সামান্য চোট পেয়েছি, নয়তো তিনি এতক্ষণে ট্রাক চাপা খেয়ে পটল তুলতে পেতনিদের সাথে নৃত্য করতেন। স্লার বটা, আমাকে সামান্য ধন্যবাদটুকুও বলেনি। লোকটা ভীষণ কিপটে। অন্যকে বাঁচাতে গিয়ে তোমার যদি কিছু হতো তাহলে? কি হতো? শুধু মরে যেতাম। আর একবার মরলে তো বারবার মরতে হয় না, উল্টো সব কিছুর থেকেই মুক্তি পেতাম। আলো স্বাভাবিক গলায় বলে। তার কথা ঠিক পছন্দ হলো না আধারের, তবে মুখে কিছু না বলে এক নিঃশ্বাসে কফি শেষ করে আবার অর্ডার দিল। আপনি তো তখন থেকে শুধু কফিই গিলছেন, খাবার খাবেন না? না। কেন? কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। আলো চোখ মুখ কুঁচকে মুখে দিয়ে চোখ বর্গীয় শব্দ উচ্চারণ করলো। এই অসভ্য লোকটা এত তেড়া কেন? কোনোদিনও তার প্রশ্নের ভালো করে জবাব দেয়নি, বরঞ্চ সবসময় তেড়া তেড়া কথা বলে। এজন্যই এই লোকটার সাথে কথা বলতে ইচ্ছে করে না। আলো মনে মনে মানুষটাকে ইচ্ছে মতো বকাবকি করে খাবার শেষ করলো। তখন আধার জানতে চাইলো, আর কিছু খাবে? হ্যাঁ, আপনার মাথা। কি বললে? কই, কিছু না তো। আধার কথা না বাড়িয়ে কফি শেষ করে বিল মিটিয়ে মেয়েটাকে নিয়ে বেরিয়ে এলো রেস্টুরেন্টের ভেতর থেকে। বিকেল প্রায় হয়ে এসেছে। আলোকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে আধার ধীর কণ্ঠে বলল, একা যেতে পারবে? আলো ব্যাগ কাঁধে ঝুলিয়ে জবাব দিল, একাকিত্ব পছন্দ না করলেও একা একা চলাফেরা করার অভ্যাস রয়েছে স্যার, আপনি চিন্তা করবেন না। আর এমনিতেও আজ আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমাকে সামলানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আধার নজর সরিয়ে নিয়ে বলল, তুমি আমার দায়িত্ব, সো এইটুকু তো করতেই হতো। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিকই বলেছেন স্যার, আমি শুধু আপনার দায়িত্ব। আর বেশি দিন এই জোর জবরদস্তির দায়িত্ব পালন করতে হবে না আপনাকে। আপনি যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপার পাঠানোর ব্যবস্থা করুন। তারপর আপনি আপনার পথে আর আমি আমার পথে।
আফটার অল এই অনাকাঙ্ক্ষিত সম্পর্ক আমাদের দুজনের কাছেই মূল্যহীন। আসছি, ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আজকের জন্য আবারও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কথাগুলো বলে আলো আর 1 সেকেন্ডের জন্য দাঁড়ায় না, ছুটে গিয়ে বাসে উঠে পড়ে এবং সবার পিছনের সিটে বসে 2 হাতে মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করে কেন কাঁদছে বুঝতে পারছে না, তবে তার অজানা কারণের কিছু কষ্ট হচ্ছে ভীষণ। আধার রাতের দিকে এলোমেলোভাবে বাড়িতে ফিরে এলো, তবে সে আজ নিজের রুমে না গিয়ে সোজা দাদাজানের রুমে প্রবেশ করলো। সোবাহান খান এশারের নামাজ আদায় করে চেয়ারে বসে থেকে তবজি গুনছিলেন। তখন হন্তদন্ত হয়ে নিজের ঘরে বড় নাতিকে ঢুকতে দেখে কপাল কুঁচকে যায়। ছেলেটার কুঁচকানো শার্ট, এলোমেলো চুল, লালচে চেহারা, রক্তবর্ণ তীক্ষ্ণ আখিজোড়া, হাতের তালুতে ব্যান্ডেজ করা দেখে চেয়ার ছেড়ে উঠলেন। তারপর বিচলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে নানু ভাই? তোমরা কেমন ছন্নছাড়ার মতো লাগছে কেন? কোনো সমস্যা? আধা দাদাজানের সামনে শটান হয়ে দাঁড়িয়ে 2 হাত প্যান্টের পকেটে গুজে কম গলায় বলেন, তোমার নাতবউয়ের ডিভোর্স চাই। সোবাহান খান চমকে উঠলেন, তড়িঘড়ি করে বলেন, কিসব বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলেছি, তুমি যা শুনেছ ওটাই সত্যি। সোবাহান খান কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ডিভোর্স চাইবে না তো আর কি করবে মেয়েটা? তুমি তোকে নিজের অর্ধাঙ্গিনীর অধিকার দিচ্ছ না, আর না মেয়েটার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছো। আচ্ছা নানু ভাই, মেয়েটা কি তোমার ভালোবাসা পাওয়ার একটুও যোগ্য না? তুমি যদি মেয়েটাকে একটু কাছে টেনে নিতে, তাহলে হয়তো এমন কিছু চাইতো না। এখন সব দোষ আমার। সিরিয়াসলি দাদাজান, আমি কি ইচ্ছে করে বিয়েটা করেছিলাম? বরং তুমি জেনে শুনে আমাকে বিয়ে নামক খাঁচায় বন্দি করেছো। আমি তোমাকে বারবার বলেছিলাম আমি কোনো রকম সম্পর্কের মাঝে জড়াতে চাই না, একা থাকতে চাই, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না। ওটা এমন একজনের সাথে বিয়ে দিলে যাকে আমি পছন্দ করি না, সেও আমাকে সহ্য করতে পারে না। আমাদের কথা থেকে বেশি ঝগড়া হয়। মেয়েটা মাঝে মধ্যে এমন কিছু বলে ফেলে, যা করে, যেটা দেখি ইচ্ছে করে এক চড়ে সোজা করে দেই। আমি দুনিয়ার অনেক পাগল দেখেছি, কিন্তু ওই মেয়েটার মতো পাগল আর একটাও দেখিনি। সবসময় কিছু না কিছু অঘটন ঘটিয়ে বসে থাকবে, তারপর বাচ্চাদের মতো কেঁদে কুটে জ্বালাবে। ও আমার সাথে থাকতে চায় না, আর না সংসার করতে চায়। একটু থেমে পুনরায় বলো, তোমার ছোট নাতি ঠিকই বলে, আধারের কালো অন্ধকার জীবনে কেউই থাকবে না। সেখানে ওই চঞ্চল মেয়েটা থাকা তো দূরে থাক, শুধু শুধু মেয়েটার সুন্দর জীবন নষ্ট হবে। তাছাড়া ও একাকিত্ব পছন্দ করে না, আর আমার পুরো জীবনটাই একাকিত্বে ঘেরা। আমি কখনোই চাই না আমার জন্য কোনো মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক। আই হোপ তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। নাতির বলা প্রতিটা কথা মনোযোগ সহকারে শুনলেন সোবাহান খান। তারপর শান্ত গলায় বলেন, আমি জানি তুমি এমনটা কেন করো, আর এটাও জানি তুমি নতুন করে ভালোবাসতে ভয় পাও। শুধু ভাবো, ভালোবাসার পর যদি মানুষটা আবার হারিয়ে যায় তখন? কারণ তুমি যাদেরকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলে, ওপরওয়ালা দিন শেষে তাদেরকেই কেড়ে নিয়েছে। কিছু কিছু প্রিয় মানুষকে আর হারিয়েছো মানে এই না যে সব সময় হারাবে। জন্ম, মৃত্যু, বিয়ে সব বিধাতার হাতে, এতে আমাদের কিছু করার ক্ষমতা নেই। অতীতে তোমার বাবা যা করেছে ওটা অন্যায় ছিল। সে একদম ওনার সম্পর্কে আমাকে কিছু বলবে না দাদাজান। ঘৃণা করি ওনাকে। আই জাস্ট হেট মি। সোবাহান খানের কথার মাঝে আধার দাঁতে দাঁত চেপে বলে ওঠে, যেই ব্যক্তির জন্য তার সবকিছু শেষ হয়ে গেছে, ওই ব্যক্তির নামটাও মুখে নেয় না। সে আজ এমনটা কাদের জন্য হয়েছে? এই বাড়ির কিছু স্বার্থপর মানুষদের জন্য হয়েছে। হুম, তাকে এমনটা হতে বাধ্য করেছে। সেখান থেকে চাইলেও আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, কারণ সে নিজের সুন্দর জীবনটা বহুকাল আগেই হারিয়ে ফেলেছে। এখন শুধু চারিদিকে অন্ধকার আর অন্ধকার। সোবাহান খান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ঠিক আছে, বলবো না ওর কথা। আচ্ছা নানু ভাই, কালো অধ্যায়গুলো ভুলে কি নতুন করে জীবনে এগোনো যায় না? তোমার তো বয়স হয়েছে, আজ আছে তো কাল নেই। আমারও তো ইচ্ছে করে তোমার সন্তানদের দেখে যেতে। এই খান বাড়ি জুড়ে তোমার অংশগুলো ছোটাছুটি করবে, আধো আধো গলায় তোমাকে বাবা বলে ডাকবে, আমাকে বড় আব্বা বলে সারাক্ষণ পিছু ছুটবে। তোমার ছেলে মেয়েকে নিজ হাতে বড় করার বড়ই লোভ জীবনে।
জানি না বেঁচে থাকাকালীন এসব আদৌ পূরণ হবে কিনা। আধার থমথমে মুখে বলল, এতই যখন বাচ্চা পালার শখ, তাহলে বলো, আমি এক্ষুনি এতিমখানার সব বাচ্চাদের এনে দিচ্ছি। নাতের কথা শুনে সুবহান খান হাসলেন। ওদের সাথে তো আমি প্রতি সপ্তাহে সময় কাটাই নানুভাই, কিন্তু এখন তোমার নিজের সন্তান, নিজের রক্তের সাথে বাকি জীবন পার করতে চাই। আধার অদ্ভুত চোখে তাকায়। যেখানে সে সংসারের শও পালন করছে না, সেখানেই বুড়োটা তার বাচ্চা কাচ্চা নিয়ে পড়ে আছে। আধার লম্বা শ্বাস নিয়ে বলল, সরি টু সে দাদাজান, তোমার এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না। সমস্যা নেই, আমি অপেক্ষায় থাকবো। এখন এসব বাদ দিয়ে বলো, কি করব? তুমি কি চাও সেটা আগে বলো। আধার ভাবুক হলো, সে আসলে কি চায়। প্রশ্নটা নিজেকে করলেও সেটার উত্তর জানা নেই তার। পর মুহূর্তে কিছু একটা ভেবে শান্ত গলায় বলল, ওই উড়ন্ত পাখিকে খাঁচা থেকে মুক্ত করতে চাই। তাহলে ভেবেই নিয়েছো সংসার করবে না? হুম। মেয়েটার পরিবারকে আমি কি জবাব দেব? তাদেরকে বড় মুখ করে বলেছিলাম তাদের মেয়ে সুখে থাকবে, এই তার সুখী হওয়ার নমুনা? আদার হঠাৎই রেগে গেল, দাঁত কিরমির করে বলল, বারবার ঘুরে ফিরে সব দোষ আমাকেই দিচ্ছ কেন? আমি কই মেয়েটাকে আগে বলেছিলাম ডিভোর্সের কথা? তোমার পেয়ারের নাতবউ সারাক্ষণ ডিভোর্স চাই, ডিভোর্স চাই বলে বলে মাথা খেয়ে নিচ্ছে। যেই সম্পর্কের মাঝে ওই মেয়েটাই থাকতে চাচ্ছে না, সেখানে আমি কি করব আশ্চর্য? তুমি কি করবে মানে? নিজের বউটাকে তো একটু ভালোবাসতে পারতে। কেন? কেন আমি ভালোবাসবো? ওই মেয়েটা আমাকে ভালোবাসে নাকি যে আমি তাকে ভালোবাসবো? শোনো দাদাজান, তোমার নাতি সব মরিচিকের পেছনে ছুটতে চায় না। মিথ্যা সম্পর্ক বয়ে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। এবার তো আমাকে একটু রেহাই দাও। আমি এসব ঝামেলা নিতে পারছি না। ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমি তোমার কোনো বিষয় নাক গলাবো না, আর না বাধা দেব। তুমি আজ থেকে মুক্ত আধার। আধার আর কিছু না বলে রুম থেকে হনহনিয়ে বেরিয়ে যায়। তার মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ছেড়ে ছুড়ে কোথাও একটা পালিয়ে যেতে। এই জীবনের প্রতি তার অতিষ্ঠ চলে এসেছে। আধার ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে ওঠার সময় দেখলো রাত রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থেকে সিগারেট ফুঁকছে। তাকে দেখা মাত্র দাঁত খেলিয়ে বলো, সিগারেট খাবে ব্রো? একটা টেস্ট করে দেখো, মুভ ভালো হয়ে যাবে। আধার অন্য সময় হলে রাতকে ইগনোর করে যেত, কিন্তু আজ কেন জানি একটু অবাধ্যই হলো। সিঁড়ি বেয়ে উপরে উঠে এসে ছোট ভাইয়ের পকেট হাতে সিগারেট পুড়ে প্যাকেট ও লাইটার নিয়ে রুমের দিকে চলে গেল। আর রাত বিস্ময়ে তাকিয়ে থেকে বিড়বিড় করল, এর আবার কি হলো? আজব।